গল্পগৃহটাকে একটা অবজেক্ট হিসেবে চিন্তা না করে এটার যে সারাউন্ডিং যে অ্যাক্টিভিটিগুলো আছে, এটার যে পারিপার্শ্বিক বা প্রতিবেশীর যে অ্যাক্টিভিটিগুলো, যে গল্পগুলো, এটার একটা সংযোগস্থল হিসেবে চিন্তা করা হয়েছে আর কি। এটাকে কোনো টিপিক্যাল বিল্ডিং হিসেবে না, এটাকে নেচারের মধ্যে থেকে আমি একটা বাসাকে কীভাবে উপভোগ করছি এবং একইভাবে বাসার ভিতর থেকে নেচারকে কতভাবে আমি দেখছি আর কি, সেটার প্রতিফলন হয়েছে এই গল্পগৃহে। এটা একটা 3তলা বাড়ি। এটাতে আমাদের 4টা বেডরুম আছে, একটা কাচারি ঘর, একটা কিচেন এবং আমাদের একটা বিশাল বড় ডাইনিং অ্যান্ড লিভিং স্পেস আছে। হ্যাঁ, আর হচ্ছে কিছু ওয়াটার বডি এবং 2টা পুকুর, যেটা শুরু থেকেই ছিল বিল্ডিংয়ে। এবং হচ্ছে এই বিল্ডিংটা সারাউন্ডেড বাই অনেক ল্যান্ডস্কেপ এবং কিছু ফার্ম ল্যান্ড আছে আর কি। ওনার জায়গায় উনি হাঁস, মুরগি এবং অনেক কিছু গবাদি পশু উনি লালন পালন করেন আর কি। সব মিলিয়ে এটা একটা সুন্দর একটা মানে এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে। প্রতিটি বাড়ির একটি গল্প থাকে, যার সঙ্গে জড়িয়ে থাকে আবেগ ও নানা স্মৃতি। তবে আজ আমরা এমন একটি বাড়ির গল্প শুনছি যেটি গদবাঁধা বাড়ির থেকে খানিকটা ভিন্ন, কারণ একটি পুরনো বাড়ির স্মৃতিগুলো ফিরিয়ে আনা হয়েছে এই বাড়িটিতে। শুনছি গল্পগৃহের গল্প এবং আমাদের সঙ্গে আছেন স্থপতি সিবাত আহনাফ রুহানি এবং স্থপতি সৈয়দ মাহমুদ হোসেন শুভ্র, যারা স্থাপত্য পরামর্শক প্রতিষ্ঠান ইন্ডাসকন আর্কিটেক্টসের কর্ণধার। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। ভাইয়া, আপনাদের দুজনকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। শুভ্র ভাইয়া, আপনার কাছ থেকে শুরু করি। গল্পগৃহ তৈরি হওয়ার গল্পটা কী ছিল? গল্পগৃহ স্থাপনাটা মেইনলি হচ্ছে নোয়াখালী মাইজদি শহরে এটা। সো এইটার যারা কোর সদস্য যারা আর কি, বেসিক্যালি তাদের যে লাইফ এই পর্যন্ত তাদের যে গল্পগুলো আছে, এগুলো নিয়ে বেসিক্যালি স্থাপনাটা তৈরি করা, এবং সাথে সাথে এটার যে পারিপার্শ্বিক যে নেইবারহুডটা আর কি, তাদেরও কিছু গল্প নিয়ে আসলে এই পুরা গল্পটা সাজানো আর কি। তো শুরুতেই যেটা হয় যে আসলে একটা চাহিদা থাকে আর কি, সেটা ক্লায়েন্টের দিক থেকে হোক বা আর্কিটেক্টের দিক থেকে হোক। তো এখানে ক্লায়েন্টের চাহিদাগুলো একদম যে সাধারণ যে চাহিদাগুলো হয় আর কি, একটা ঢাকা শহরে বিল্ডিং করতে গেলে ওরকম কখনই ছিল না আর কি। তো যেটা ছিল হচ্ছে যে তার শৈশবটা এখানে কেটেছে, এখানে বড় 2টা পুকুর আছে সাইডে আর কি, একটা পশ্চিম পাশে একটা পূর্ব পাশে আর কি। তো পশ্চিম পাশের পুকুরটা হচ্ছে নেইবারহুডের জন্য ওপেন করে দেওয়া আর কি, কারণ পুকুরের সব সাইডই উনি কোনো না কোনো সময় একটা সময় তার একটা স্থাপনা ছিল আর কি, সে থেকে এসেছে আর কি। তো সেই সব স্মৃতিগুলোকে সে সবসময় ধরে রাখতে চেয়েছে আর কি। এবং একটা টাইমে যেই জায়গায় স্থাপনাটা আমরা তৈরি করেছি আর কি, তো ওই স্থাপনাটা ওই জায়গাটায় আসলে তার শেষ যে বাড়িটা আর কি ছিল, সেটা একটা টাইমে সময়ের সাপেক্ষে ওটা ভেঙে ফেলতে হয়েছে আর কি তাকে। তো সেখান থেকেই তার আসলে এই গল্পগৃহর চিন্তাভাবনাটা শুরু আসলে, যে হ্যাঁ, বাবার বানানো একটা বিল্ডিং আমি ভেঙে ফেলেছি, এটা আবার আমাকে বানাতে হবে আর কি, শৈশবের ওই স্মৃতিগুলোকে মনে রেখে আর কি। এবং আরেকটা যেটা চাহিদা ছিল যে যেহেতু পুকুর পাড়ে বিল্ডিংটা জায়গাটা আর কি, এটা কখনোই যাতে প্রতিবেশীর কাছে যাতে মনে না হয় যে এটা একটা ব্যারিয়ার হিসেবে, একটা বাধা হিসেবে কাজ করছে আর কি। হ্যাঁ, সবসময় যাতে তার মনের মধ্যে যাতে থাকে যে সে একটা সময় ওই সাইডে ছিল, বা প্রতিবেশী যারা আছে তারাও তার নিজস্ব লোক। সো এই জিনিসগুলো নিয়েই আসলে কাজ করা আর কি। তো প্রথম যখন আমরা সাইটে যাই আর কি, যেমন বাকি সাইটগুলোতেও যেভাবে আমরা ভিজিট করি আর কি, যাওয়ার পরে দেখা যায় যে অনেক গাছপালা ঘেরা একটা সুন্দর একটা জায়গা, এবং এক্স্যাক্ট লোকেশনটা কোথায় হবে এটা জানার জন্যই আসলে তার থেকে অনেকগুলো গল্পগুলো শোনা আর কি, এবং তার শৈশবটা কীভাবে কেটেছে আর কি। তো এইভাবেই আসলে ডিজাইনের প্রসেসটা শুরু হয় আর কি বলতে গেলে। এবং এই চাহিদাগুলো নিয়ে আমাদের কিছু চাহিদা থাকে আর কি, যে আমরা তার কাছ থেকে আরও যে গল্পগুলো শুনতে চাই আর কি, যে তার কীভাবে তার স্ট্রাগলিং পয়েন্টগুলো ছিল, বর্তমানে সে কী করছে, কীভাবে তার প্রতিবেশীর সাথে সে মিলেমিশে থাকছে, তাদেরকে সার্ভ করছে। তো এই জিনিসগুলো নিয়েই মেইন স্ট্রিমে আমরা আর কি কাজটা শুরু করি আর কি। তো এরপরে যেটা দেখা যায় যে স্থাপনাটা ডিজাইনের নকশার ক্ষেত্রে দেখা যায় যে সাথে সাথে অনেকগুলো চ্যালেঞ্জের বিষয়ও আসে আর কি, যে মানে প্রতিবেশী কী দেখছে আর আমি কি দেখছি আর কি, কতটুকু তাদেরকে দিব আর কি জিনিসগুলো আর কি। তো এখান থেকেই দেখা যায় যে জোনিং প্ল্যানগুলো আসলে শুরু হয় আর কি। এবং ওই যে গল্পের মধ্যে অনেক কথা সে বলে যে একটা মাটির ঘর ছিল, একটা ফ্লোরের মধ্যে কাঠ দেওয়া ছিল, একটা কাচারি ঘর ছিল আর কি,
যেখানে বাইরের লোকজন এসে বসতো, তারা আড্ডা দিত আর কি, অন্তর্মহল একটা জায়গা ছিল আর কি, কীভাবে এখানে যেতাম আমরা। সো ওই জিনিসগুলো নিয়েই আসলে পুরা জোনিং প্ল্যানগুলো আমাদের করা আর কি। এবং আমরা যদি পুরোপুরি স্থাপনাটার দিকে তাকাই তাহলে দেখা যায় যে এটা একটা টিপিক্যাল বিল্ডিং, একটা যেভাবে আমরা ডিজাইন করি আর কি, এটাকে আসলে উল্টোভাবে করা হয়েছে আর কি, যে নেচারের মধ্যে থেকে বা প্রতিবেশীর চোখে বিল্ডিংটা কী রকম, এইভাবে আসলে জিনিসটাকে প্রতিফলন করা হয়েছে আর কি, প্রতিফলিত করা হয়েছে। তো একইভাবে আসলে এখানে দেখা যাচ্ছে যে আমরা একটা কাচেরি ঘর ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছি আর কি, যেখানে তার সে নেচারকে উপভোগ করতে পারবে। এবং একইভাবে সাইটের যে এন্ট্রি পয়েন্টটা আছে আর কি, প্রবেশ যেটা আর কি, এবং এই প্রবেশ পথটা কিন্তু দিয়ে আমি যখন ঢুকবো, পুরো বাসাটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরটা ওপেন করে ফেলা যায় আর কি, খুলে ফেলা যায়, যেটা একদম পুকুর পাড়ের পশ্চিম পাশ পর্যন্ত একদম দেখা যায় আর কি। তার ওই যে সে যে একটা বাসায় ঢুকছে, তার স্মৃতিটা, যে তার যে শৈশবটা যে ওই পারে কেটেছে আর কি, এই জিনিসটা যাতে মনের মধ্যে সব সময় থাকে আর কি। একইভাবে প্রতিবেশীরাও যাতে চিন্তা করে যে না, একটা স্থাপনা হয়েছে, এটা কখনোই একটা বিল্ডিং হিসেবে না, যে একটা ব্যারিয়ার, একটা বাধা আমি দেখতে পাচ্ছি, যে ওই পাশে কী আছে এটা দেখতে পাচ্ছি না। সো এই জিনিসটা তাদের মধ্যেও তখন কাজ করে না আর কি। প্লাস যেটা হচ্ছে যে যে পুকুর আছে যে দুইটা আর কি, এবং পুকুরে মাছ চাষ করা হয়, পুকুরটা সবার জন্য খুলে দেওয়া হয়েছে আর কি। এবং সপ্তাহে দেখা যাচ্ছে যে তার যে আগের অ্যাক্টিভিটিগুলো ছিল, যে একটা মাছ চাষ হতে, শুক্র শনিবার দেখা যাচ্ছে সেইগুলো প্রতিবেশীদের জন্য ওপেন করে দিত আর কি, যে যার মতো যার যতটুকু চাহিদা সেইগুলো এসে নিয়ে যাবে আর কি। সো এই একই জিনিসটা আমরা এখানেও দেখিয়েছি আর কি, যে কীভাবে জিনিসটাকে কন্ট্রোল করে করা হচ্ছে আর কি। প্লাস যদি স্থাপনাকে দেখা হয়, পুকুর পাড় আর বাসার মধ্যে কিন্তু কোনো বাউন্ডারি নেই, এটা পুরাটাই ওপেন করা আর কি। হ্যাঁ, ওই যে নিজেদের প্রতিবেশীরা মনে করে যে না, এটা অন্য কারণ, এটা আমাদেরই একটা অংশ আর কি। সিরাত ভাই, অনেকগুলো বিষয় আসলে জানতে পারলাম শুভ্র ভাইয়ের কাছ থেকে, এবং শুনেই মনে হচ্ছে যে আপনারা একটা জটিল যৌগিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছেন। কারণ আশেপাশে তো আমরা স্থাপনা নানাভাবে দেখি, হয়তো বা নিরেট ইটের দেয়াল কিংবা কাঁচ, যেটাই হোক না কেন, কিন্তু সাধারণত যেটা দেখি যে একটা জমি, সেই জমির ভেতর কতগুলো প্রোগ্রাম বা ফাংশনাল রিকোয়ারমেন্ট, সেটা ধরে একটা বাড়ি তৈরি করে ফেলা। কিন্তু এখানে এই যে পুরনো একটা বাড়ি ভাঙা হলো, এর সঙ্গে নিশ্চয়ই আবেগের কিছু ব্যাপার ছিল, সেগুলোকে আবার ধরে ধরে মালা গেঁথে আপনারা নতুন করে একটা বাড়ি তৈরি করলেন। এই যে পুরো প্রক্রিয়া, এটা আসলে ডিজাইন ইন্টারভেনশনে কিভাবে সম্ভব হলো তার পুরনো স্মৃতিগুলোকে ফিরিয়ে দেয়া? আঙ্কেল, মানে ক্লায়েন্ট যিনি আমরা আঙ্কেল বলি, সো আঙ্কেল একটা জিনিস বলেছিল, তার পুরনো বাবার ডিজাইন করা যে বাড়ি, বাবার ডিজাইন করে না, মানে ওনার বাবার বানানো যে বাড়িটা ছিল, ওটা এই জায়গাটাতে ছিল, আমাদেরকে হাতে দেখালো যে এই জায়গাটাতে ছিল, এইখানেই আমি নতুন করে বাড়িটা করতে চাই। তো তখন আমাদের প্রথম প্রশ্ন ছিল, যেহেতু ওটা ভেঙে ফেলা হয়েছে, ওটার কিছু অবশিষ্ট ফ্লোরিং ম্যাটেরিয়ালস আমরা দেখতে পেয়েছিলাম আর কি। তো বললাম যে এইটার কোনো এক্সিস্টিং মানে পুরনো ছবি কি আপনি আমাদেরকে দেখাতে পারবেন বা শেয়ার করতে পারবেন কিনা। তখন আমাদেরকে একটা ছবি দেখিয়েছিল কোনোভাবে অ্যালবাম থেকে বের করে। সো এই একটা ছবির সাথে উনি কিছু গল্প শেয়ার করেছিলেন, যেই জন্য বললো একটু আগে শুভ্র যে এটার নাম গল্পবিহ, কেন এটার পিছনে অনেক গল্প আছে। তো সেই গল্পের থেকে আমরা কিন্তু বেসিক্যালি এইটার ওনার রিকোয়ারমেন্ট এবং লেআউটটা কিন্তু আমরা ওইভাবেই জেনারেট করি। বেসিক্যালি এইটা হচ্ছে কি একটা রিপ্রেজেন্টেশন অফ ওনার পুরনো যে বাড়িটা ছিল, ওইটার একটা মডার্ন রূপ। যেমন বললো যে কাচারি ঘর, ওনার বাবার কিন্তু একটা কাচারি ঘর ছিল, বাট ওইটা একটু দূরে ছিল। কাচারি ঘর হয়ে উনি আমাদেরকে গল্পটা বলতো যে কাচারি ঘর হয়ে তার একটা উঠান ছিল, উঠান হয়ে উঠানটা ক্রস করে আমরা বাসার ভিতরে আসতাম, একটা অন্দরমহল ছিল। হ্যাঁ, সো ওই জিনিসটাকে কিন্তু আমরা আমাদের লেআউটের ভিতরেও জেনারেট করার চেষ্টা করেছি। আমাদের প্রজেক্টটাতে আসলে শুরুতেই দেখা যাবে যে একটা অফিস রুম, বেসিক্যালি দ্যাট ইজ আঙ্কেলের কাচারি ঘরটা আর কি। ওইটার পরেই আমরা একটা লবি স্পেস দিয়েছি, যেটাকে আমরা বলছি ছোট করে একটা উঠান আমাদের ডিজাইনের ভিতরে। উঠানটা ক্রস করলে কিন্তু আমরা বাসার ভিতরে অন্দরমহলে প্রবেশ করলাম। হ্যাঁ, এবং অন্দরমহলে প্রবেশ করার পর কিন্তু যেটা বললো যে পুরা বাসাটাই কিন্তু এক চান্সে আমি যাতে ফার্স্টে ইমপ্রেশনটা নিতে পারি যে বাসাটা কত গ্র্যান্ড বা কতটা স্প্রেড হয়ে আছে পুরো এরিয়া জুড়ে, ওরকম একটা সি থ্রু একটা এক্সপ্রেশন আমরা দেওয়ার চেষ্টা করেছি লেআউটের ভিতরে। আর যদি ম্যাটেরিয়াল এবং কিছু কনসেপ্ট বলি, যেমন আগে কাঠের ফ্লোরিং ছিল, ওটার কিছু রিপ্রেজেন্টেশন আমরা এখানে দিয়েছি, কিছু জায়গায় উডেন ফ্লোরিং ইউজ করা। তারপর হচ্ছে গিয়ে আঙ্কেল স্টোরি বলতে যে ওনার বাবার বাড়িটা 8টা ধাপে চাল ছিল, তখন তো টিন এরিয়া ছিল। আমাদের ডিজাইনটাতেও কিন্তু রুফটা 8টা লেয়ারে আছে। এইভাবে কিছু কনসেপ্ট জেনারেশনের সাথে আমাদের কিন্তু লেআউটটা
ফর্ম করেছে আর কি। এবং আমরা ম্যাটেরিয়াল সিলেকশনেও মানে তার পুরনো বাড়ির স্মৃতিগুলো যাতে ধরে রাখতে পারি নতুন করে রূপ দিয়ে, সেভাবে আমরা চেষ্টা করেছিলাম আর কি ডিজাইন এবং লেআউটের ক্ষেত্রে। ওইটা বেসিক্যালি তার পুরনো গল্পটার স্মৃতিটা আমাদের এই ফর্ম এবং ফাংশনটাকে জেনারেট করতে অনেকটাই হেল্প করেছে। সব গল্পগুলোকে যদি এক পাশেও রাখি, তারপরে আমি বলবো যে আপনাদের এই প্রজেক্টটা একটা ফ্ল্যাগশিপ প্রজেক্ট, কারণ সোশ্যাল মিডিয়ায় এর যে ছবি এবং ভিডিও আমি দেখেছি আমার কাছে সেটাই মনে হয়েছে। কিন্তু এটা তো ঢাকা থেকে বেশ দূরে, এবং আপনারা ঢাকায় বসে যখন ডিজাইন করলেন, সেখানে গিয়ে এক্সিকিউশন করলেন, নিশ্চয়ই বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। তো সেটা কিভাবে সলভ করলেন? ডিজাইন শুরুর ক্ষেত্রে শুরুর আগে আর কি যে প্রসেসটা আর কি, যে গল্পগুলো শুনে আইডিয়াগুলো জেনারেট করা, এটা ওখানে আসলে অন স্পট সাইটে থেকেই করতে হয়েছে আর কি। হ্যাঁ, তো শুরুর দিকে দেখা যেত যে আমরা মানে চলে যেতাম, উইকেন্ডে চলে যেতাম আর কি, গিয়ে আমরা 3-4 দিন 5 দিন থাকতাম আর কি। থেকে যেটা হচ্ছে যে ওখানে আইডিয়াগুলো জেনারেট করে এবং প্রচুর স্কেচ করা হয়েছে, এবং সেটা খালি অনস্পট সাইটে বসে না, এই যে আমি বললাম যে পুকুরের ওই পাড়ে যে একটা টাইমে সে যে ছিল, তাদের প্রতিবেশীর চোখে আসলে বিল্ডিংটা কীরকম লাগবে বা এখন এক্সিস্টিং সিচুয়েশনটা কী আছে, গ্রিনারিগুলো কী আছে, যে অনেক পুরোনো গাছ আছে, সেই গাছের বয়সগুলো কিন্তু আমাদের টিমের যারা যত সদস্য ছিলাম আমরা তাদের থেকেও অনেক বেশি আর কি। হ্যাঁ, সো এটা খুবই একটা চ্যালেঞ্জিং পার্ট ছিল আর কি। সো ওইখানে বসে অনস্পট আইডিয়াগুলো জেনারেট করে তার সাথে ওই গল্প আকারে তার সাথে কথা বলেই কিন্তু বেসিক জোনিং প্ল্যানগুলো করা আর কি। আর আফটার ডিজাইন যেটা হয়েছে যে কনস্ট্রাকশনের ক্ষেত্রে, যেটা অন্যান্য প্রজেক্টেও হয়, যে এরকম একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে যে প্রচুর ফলো আপ করা লাগে আর কি যাওয়া আসার মধ্যে, তো দেখা যেত যে সদস্যদের মধ্যেই আমাদের রুটিন করা থাকতো, ওইভাবেই আমরা যেতাম, রেগুলারলি যেতাম, গিয়ে মানে ফলো আপগুলো করতাম আর কি। আরেকটা জিনিস যেটা হচ্ছে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আর কি, যেটা হচ্ছে যে যেহেতু ওই যে বারবার সে বলতো যে আমি এরকম কাঠের ঘরে থেকেছি বা নেট ফিনিশিং করা ফ্লোরে থেকেছি আর কি, তো ওটাকেই মডার্ন রূপে আসলে কীভাবে আনা যায় বা কতটুকু সাকসেসফুলি করতে পারছি আর কি, ওই যে টেকনিকগুলো, যে বিষয়গুলো আর কি। তো এটার জন্য একদম মানে দেখা গেছে যে কিছু ক্ষেত্রে অনস্পট দাঁড়াই থেকে করতে হয়েছে আর কি, যে সকালে ঢালের কাজ শুরু হয়েছে, কাস্টিংয়ের কাজ শুরু হয়েছে, রাত হয়ে গেছে, 8টা হয়ে গেছে আর কি। তো তখনও দেখা যাচ্ছে অনস্পট সাইটে থেকেই জিনিসগুলো ইনস্ট্রাকশন দিয়ে করা আর কি। সো এইভাবেই পুরো জিনিসটা আসলে পুল অফ করা হয়েছে। অনেক ধন্যবাদ ভাইয়া। আসলে আমাদের এই অনুষ্ঠানে আমাদের আরেকটা উদ্দেশ্য থাকে যে স্থাপত্য নির্মাণ বিষয়ক কিছুটা সচেতনতা মানুষের মধ্যে জাগিয়ে তোলা, এবং সেক্ষেত্রে আপনারা আপনাদের পেশাগত দায়িত্ববোধ এবং সৃজনশীলতার মাধ্যমে একটা চমৎকার বাড়ি একটি পরিবারকে উপহার দিলেন, যেভাবে গল্পগৃহের গল্পটা তৈরি হলো। ঠিক সেই ক্ষেত্রে কেউ যখন আসলে তার নিজের বাসগৃহর সাজসজ্জা কিংবা বাসগৃহ তৈরির পরিকল্পনা করবে, সেই ক্ষেত্রে আসলে ঠিক কোন কোন প্রক্রিয়া এবং কোন কোন ধাপে এগোলে এটি এই প্রকল্পের মতো একটি সফল প্রকল্প হয়ে উঠবে? প্রথমত হচ্ছে স্থপতির কথাগুলো শুনতে হবে, স্থপতির ওপর ভরসা রাখতে হবে, এবং একইভাবে স্থপতিরও আর্কিটেক্ট কী চাচ্ছে, তার চাহিদাটা কী। হ্যাঁ, একটা তো থাকে যে মানে বাংলাদেশের পার্সপেক্টিভে বলি বা ঢাকার ভিতরে হোক বাইরে হোক, একটা বাজেট ইস্যু থাকে। সো ওইটা থাকবেই সবসময় আসলে আর কি। হ্যাঁ, কারো কম কারো বেশি আর কি। সো ওইটার পাশাপাশি যেটা হচ্ছে, যেটা মূল চাহিদাটা, ওইটাকে ভালোভাবে ফোকাস করা, পরিপূর্ণভাবে করা আর কি। একইভাবে ক্লায়েন্টেরও উচিত আর কি স্থপতি কী বলছে সেটা শোনা মনোযোগ দিয়ে, এবং যে জিনিসগুলো বলছে করার জন্য, হ্যাঁ, সেটা যদি সাধ্যের মধ্যে হয়, সব কিছুর মধ্যে যদি ওটা প্রকাশিত হয়, তাহলে ওইটা মেনে করা আর কি। আর এছাড়া তো কিছু তো যেটা আমরা বলি আর কি, যে কিছু তো রুলস রেগুলেশন থাকেই আর কি, এগুলো মেনে করা আসলে, তাহলেই একটা সুন্দর প্রজেক্ট আমি বলবো যে সামনে প্রতিফলিত হবে আর কি। মেইনলি একটা প্রজেক্ট আর্কিটেক্টের মানে সাথে যখন বসা হয়, মেইনলি চাহিদাটাকে অ্যাকচুয়ালি ডিটেলসে বা খুলে বলাটা। হ্যাঁ, অনেক সময় হয় কি, মানে ক্লায়েন্ট হয়তো প্রপারলি বুঝাতে পারে না, তখন আর্কিটেক্টেরও বুঝতে অনেক সময় ডিফিকাল্টি হয় যে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট কী চাচ্ছে, ওইটার রিফ্লেকশনটা কিন্তু আউটকামে আসে। সো ক্লায়েন্টের সাথে যদি বসে ডিসকাশনটা অনেক ফ্রিলি করা যায় যে আমি অ্যাকচুয়ালি এই চাই, আমার লিমিটেশন এইটা পারবো, তখন হয়তো আউটকামটা অনেক ফ্রুটফুল এবং বেটার একটা আউটকাম হবে আর কি। এইটাই। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মূল আলোচনা। নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সে পর্যন্ত সঙ্গেই থাকুন।